আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবার রাষ্ট্রদ্রোহ মামলা, যে কোনো সময় গ্রেফতার। 18 মাস পার হলেও অগ্রগতি নেই জুলাই বিপ্লব সংশ্লিষ্ট মামলাগুলোর। সাহসী চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিদায়। এবং সবশেষ জানিয়ে দেব, মন্ত্রী প্রতিমন্ত্রীদের পিএস হতে সচিবালয়ে দৌড়ঝাঁপ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ। তিনি বলছেন, ইউনূসের কর্মকাণ্ড শুধু সংবিধান লঙ্ঘনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। বর্তমান সরকার পদক্ষেপ না নিলে আমি নিজে আইনগত ব্যবস্থা নেব। মহসিন রশিদ আরও বলেন, প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর রাষ্ট্রপতি একমাত্র সাংবিধানিক পদে অধিষ্ঠিত ব্যক্তি ছিলেন। সেই রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখা, নীতিগত সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে অবহিত না করা এবং সাংবিধানিক শিষ্টাচার অপেক্ষা করে গুরুতর লঙ্ঘন। এটি শুধু সংবিধান লঙ্ঘন নয়, ইটস ট্রিজন। তিনি বলেন, রাষ্ট্রপতিকে তার সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করতে দেওয়া হয়নি। তাকে ভয়ভীতি দেখিয়ে মানসিক চাপে রাখা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে পাঠানো নথি সই করানো হয়েছে। রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রের অচলাবস্থা সৃষ্টি হতে পারত। রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতীক, তাকে যথাযথ সম্মান না দেখানো রাষ্ট্রের মর্যাদা ক্ষুণ্ণ করার শামিল। মহসিন রশিদ বলেন, একজন সাবেক উপদেষ্টা রাষ্ট্রপতিকে চোর বলেছিলেন। যার হাতে শপথ নিয়েছেন তাকেই চোর আখ্যা দেওয়া হয়েছে। তিনি দাবি করেন, প্রেস উইং অপসারণ, বঙ্গভবন ঘেরাও এবং রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা, এসব ছিল রাষ্ট্রীয় শিষ্টাচার বিরোধী কর্মকাণ্ড। এসব ঘটনার সঙ্গে ডক্টর ইউনূসের সম্পৃক্ততার বা নীরব সমর্থন ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠন করা উচিত। ইউনূসের নেতৃত্বাধীন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তদন্ত দাবি করেন মহসিন রশিদ। তিনি বলেন, রাষ্ট্রের কোনো খেলার বিষয় নয়। রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা তা নিরপেক্ষভাবে অনুসন্ধান করা দরকার। সংবিধানের 106 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গ তুলে তিনি জানান, এ বিষয়ে তিনি আদালতে গিয়েছেন এবং রায়ের সার্টিফাইড কপির জন্য আবেদন করেছেন। রায় হাতে পেলে রিভিউ করবেন। ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ বা অসাংবিধানিক অন্তর্বর্তীকালীন সরকার না আসে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। মহসিন রশিদ বলেন, সরকার যদি কোনো ইনকোয়ারি কমিটি গঠন না করে তবে তিনি নিজেই নোটিশ দিয়ে মামলার উদ্যোগ নেবেন এবং ইউনূসকে পক্ষভুক্ত করবেন। আগেও করেছি, আবারও করব। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের 18 মাস পার হলেও চট্টগ্রামে হওয়া মামলাগুলো তেমন অগ্রগতি নেই। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তদন্ত আরও দৃঢ় হয়েছে বলে অভিযোগ স্বজনদের। নিহতদের পরিবারগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় অন্তত বিভিন্ন দপ্তর থেকে খোঁজ নেওয়া হতো। নতুন সরকার আসার পর সেই খোঁজখবর নেওয়া বন্ধ হয়ে গেছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, জুলাইয়ের ঘটনায় চট্টগ্রামে হওয়া মামলার তদন্ত এগোচ্ছে না। হাজির করা যাচ্ছে না সাক্ষী, ভুক্তভোগী ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা বা পুনর্বাসনও করা হয়নি। এছাড়া নতুন সরকার আসার পর তাদের পক্ষ থেকে যোগাযোগ করা হয়নি। জুলাই শহীদদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেনি। 2024 সালের 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজ ছাত্রদল নেতা ও শহীদ ওয়াসিম আকরাম। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগাগুড়া বাজারপাড়ায়। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতকোত্তর 4র্থ বর্ষে পড়তেন। ওয়াসিম 5 ভাই বোনের মধ্যে তৃতীয়। ওয়াসিম হত্যার 1 মাস পর 19 আগস্ট চট্টগ্রামের পাঁচলাই থানার মামলা করেন মা জোসনা বেগম। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 250 জনকে আসামি করা হয় মামলায়। অন্তর্বর্তী সরকারের সময় ছাত্ররা শহীদ ওয়াসিম আকরামের বাড়িতে গেছেন। বিএনপি সরকার আসার পর এখনও কেউ কোনো খোঁজ নেয়নি বলে অভিযোগ করছেন ওয়াসিমের মা। গতকাল সোমবার ওয়াসিম আকরামের মা জোসনা বেগমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের চকরিয়া এমপি কোনোদিন বাড়িতে আসেনি। নির্বাচনের আগে শুধু কয়েকটি অনুষ্ঠানে আমার স্বামীকে নিয়ে গেছেন। আমার ছেলেটা তো আর কোনোদিন ফিরে আসবে না, কিন্তু যারা ওকে কেড়ে নিল তাদের বিচার যেন আমার জীবদ্দশায় দেখি, এটাই আমার একমাত্র চাওয়া। সে পড়ালেখা করে মানুষ হতে চেয়েছিল, সেই স্বপ্নটাই শেষ হয়ে গেল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির শপথ অনুষ্ঠানে আমার স্বামীকে ঢাকায় নিয়ে গেছিল, কিন্তু এক গ্লাস পানিও দেয়নি। রাতে বসায় রেখেছিল। আমার স্বামী ডায়াবেটিস রোগী ছিলেন। নতুন সরকার আসার পর কেউ বাসায় আসা তো দূরের কথা, একটা কলও দেয়নি। এখন সন্দেহ জাগছে, আমার ছেলে হত্যার বিচার হবে তো? একই দিন একই সময় শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত। তিনি চট্টগ্রামের ওমর গনি এমএস কলেজের হিসাব বিজ্ঞানের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। শান্তর মা কোহিনুর আক্তার বলেন, বিএনপির শপথ অনুষ্ঠানে আমাকে নিয়ে গেছিল, কিন্তু সেখানে খোলা জায়গায় রোদে ঘন্টার পর ঘন্টা দাঁড় করে রাখা হয়। পরে বাধ্য হয়ে আমরা চলে আসি। নতুন সরকার আসার পর কেউ একবার খোঁজ নিল না। বিএনপি সরকারের আচরণ দেখলে বোঝাই যায় তারা কতটা আন্তরিক। যাদের রক্তের বিনিময়ে এই সরকার এসেছে, তারা যদি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে গাদ্দারি করে, তাহলে আমরা কোথায় যাব? এখন আর বিচার আশা করি না। তিনি আরও বলেন, যেদিন শান্তকে হারাই সেদিনই আমার ঘরটা ভেঙে যায়। এতদিন ধরে শুধু বিচারের আশ্বাসই শুনছি। নতুন সরকার আসার পর ভেবেছিলাম কেউ হয়তো পাশে দাঁড়াবে, কিন্তু কেউ আসেনি। মনে হয় আমার সন্তানের রক্তের দাম কারো কাছে নেই। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন চট্টগ্রামের বলখালীর সন্তান ওমর নুরুল আফসার। তার মা রুবি আক্তার কান্না জড়িত কণ্ঠ বলেন, ছেলেকে হারিয়েছি 1.5 বছর হলো। প্রথম দিকে পুলিশ প্রশাসনের লোকজন এসেছে, আশ্বাস দিয়েছে, কিন্তু নতুন সরকার আসার পর কেউ আর খোঁজ নেয় না। মামলার কী হলো, তদন্ত কতটুকু হয়েছে, কেউ কিছু বলে না। আমার ছেলে হত্যার বিচারের জন্য যদি প্রয়োজন হয় আবার রাস্তায় নামব। আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে 24 সালের 4 আগস্ট গুরুতর আহত হন ফেনীর ছাগলনাইয়ার আব্দুল হক চৌধুরী ডিগ্রি কলেজের ছাত্র মাহবুবুল আলম মাসুম। তার মাথা, বুক ও পিঠে গুলি লাগে। পরে তাকে চট্টগ্রামে পার্ক ভিউ হাসপাতালে ভর্তি করা হয়। 7 আগস্ট তার অবস্থা আশঙ্কাজনক হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিনই সন্ধ্যায় চিকিৎসা অবস্থায় মৃত্যু হয় তার। মাসুমের ভাই মাহমুদুল হাসান বলেন, আমাদের পরিবারের জন্য এই ক্ষতি অপূরণীয়। মাহবুবুল শুধু পড়াশোনা করেছিল, কোনো রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না। আমরা চাই বিচারের ব্যবস্থা হোক, কিন্তু 1.5 বছর পর হলেও এখনও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। নতুন সরকার এসেছে, অথচ কেউ আমাদের খোঁজ নেয়নি। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, চট্টগ্রামের 151 মামলার মধ্যে 69টি হয়েছে নগর ও জেলার 9টি থানার। বাকি আদালতে রায়ের হওয়া নালিশি মামলায় এ মামলার নাম উল্লেখ থাকা আসামির সংখ্যা 13,450। অজ্ঞাত পরিচয় আসামির সংখ্যা অন্তত 30,000। আসামিদের মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর নাম যেমন রয়েছে, তেমনি আবার রাজনীতির সঙ্গে যুক্ত নন তেমন ব্যক্তি, ব্যবসায়ী ও বিভিন্ন পেশার মানুষও রয়েছেন। পুলিশ সূত্রে জানায়, চট্টগ্রাম থানায় হওয়া 59টি মামলায় মোট আসামি 21,906 জন। মামলাগুলোর মধ্যে 15টি হত্যা মামলা। তদন্ত শেষ হওয়ার একটি মামলার প্রতিবেদন দেওয়া হয়। চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশের সহকারী কমিশনার মিডিয়া আমিনুর রশিদ বলেন, একটি মামলায় প্রতিবেদন দেওয়া হয়েছে, বাকিগুলো এখনও তদন্তাধীন অবস্থায় রয়েছে।